দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিকে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লঙ্কাকাণ্ড। আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে মূলত আলোচনা করে থাকি সাম্প্রতিক বিভিন্ন খবরাখবর আর ইস্যু নিয়ে। এবং আমরা জানি যে বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত একটি ইস্যু হচ্ছে শ্রীলঙ্কার যে বিক্ষোভ সরকার পতনের দাবিতে চলছে, সেটাই আমরা সেই ইস্যু নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন দুইজন। আমাদের সঙ্গে আছেন মাজুল হাসান, বার্তা সম্পাদক, যমুনা টেলিভিশন, এবং আমাদের সঙ্গে আরো রয়েছেন আশরাফুজ্জামান উজ্জ্বল, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। আপনাদের দুজনকেই সংবাদ প্রকাশের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরুতে একটু মাহমুদুল হাসান ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। মাহমুদুল হাসান ভাই, আপনি যেহেতু বার্তা সম্পাদক হিসেবে আছেন, আপনার কাছে আমরা সর্বশেষ সংবাদটা জানতে পারবো আশা করছি। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে আমরা দেখতাম শ্রীলঙ্কাকে। দেশটির অর্থনীতি বলেন বা শিক্ষার হার বলেন, সব দিকে কিন্তু তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল। এবং হুট করে যে দেশটা একদম যে সংকটে বা সংঘাতময় যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর পেছনে আপনি কি কারণগুলো দেখছেন? ধন্যবাদ। আসলে যে জিনিসটি হচ্ছে, বাংলাদেশের থেকে শ্রীলঙ্কা যে কোনো ইন্ডেক্সে সবসময় এগিয়ে ছিল। সেটা শিক্ষা থেকে শুরু করে অর্থনীতি, সবকিছু মাথাপিছু আয়, এমনকি তারা মধ্যম আয়ের দেশেও বেশ আগেই তারা সেই দেশের কাতারে সামিল হয়েছে, এখনো আছে। কিন্তু যে জিনিসটি আমরা দেখি যে একটি দেশ তো আসলে শুধুমাত্র একটি শাসক গোষ্ঠীর দ্বারাই সবকিছু নির্দেশক নয়। দেশের জনগণ, অন্যান্য পরিস্থিতি এবং বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট, এখন আমরা যেই সময়ের মধ্যে বসবাস করছি, সেটি একটা বড় ফ্যাক্টর। তো শ্রীলঙ্কা একই সাথে দীর্ঘ দিনের একটি শাসনের সুফল যেমন পেয়েছে, সেরকম একটা কি বলবো, জগদ্দল পাথারের মতো চেপে বসা অপশাসনেরও শিকার হয়েছে শ্রীলঙ্কার মানুষ। একই সাথে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট, সেটারও একটা উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা। শুধু ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেটার বাইরেও আন্তর্জাতিক অর্থনীতিরও একটা বিষয় আছে। শ্রীলঙ্কা যখন স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়, তখন তাদের যে বৈদেশিক ঋণের যে বিষয়টি, স্বল্পোন্নত দেশগুলো যত কম রেটে বৈদেশিক ঋণ পায়, শ্রীলঙ্কা সেটাও এখন আর উপায় নেই। তাদেরকে ঋণ নিতে হয় উচ্চ সুদে। ফলে সেই সুদগুলো শোধ করা এবং তাদের দেশের শাসন ব্যবস্থার মধ্যে যে একটা একনায়ক বলবো না, একটা পরিবারতান্ত্রিকতা তৈরি হয়েছিল সেটি, এবং কোভিড পরিস্থিতি, একই সঙ্গে ভারত এবং চীনের মধ্যে যে একটি শীতল বলয়ের একটা ব্যাপার আছে, মানে শ্রীলঙ্কাকে ঘিরে, আর সেটির পরিণতি হচ্ছে আজকে। আর আরেক দিক থেকে আপনি যদি দেখেন, জনগণের দীর্ঘ দিনের ক্ষোভের একটা বহিঃপ্রকাশও কিন্তু এই বর্তমান পরিস্থিতি, যে কারণে আসলে লঙ্কায় দ্বিতীয়বার আগুন জ্বলছে আমরা দেখছি আর কি। আমরা লঙ্কা কাণ্ডর ইতিহাস তো সবাই জানি, যে রামায়ণের সেই আগুন লাগার কারণ, এবং আমরা দেখছি যে তারাও কিন্তু সেই একই কাজ করছে, রাজনীতিবিদদের বাড়িতেও পর্যন্ত আগুন দিচ্ছে। তো আপনি যেমনটা বলছিলেন যে পারিবারিক যে একটা কেন্দ্রীকরণ রয়েছে তাদের রাজনীতিতে, আমরা একটু এই বিষয়টাতে আসতে চাই। যে এই যে আমরা জানি যে তাদের যে রাজাপাকসে পরিবার ক্ষমতায় রয়েছে, এই যে সংকটটা শ্রীলঙ্কার, এর পেছনে রাজাপাকসে পরিবার কি ভূমিকা রাখছে, যদি একটু বলতেন। দেখেন, শ্রীলঙ্কা স্বাধীন হয়েছে 1947-48, ওই সময় একেবারে ভারত ভাগের সময়, তখনই শ্রীলঙ্কা স্বাধীন হচ্ছে, স্বাধীন রাষ্ট্র। এবং দীর্ঘদিন থেকে শ্রীলঙ্কায় একটা সমস্যা ছিল, সেটা হলো তামিল বিদ্রোহী সমস্যা, যেটা তামিল জনগোষ্ঠীর। তো সেই তামিল জনগোষ্ঠীর সঙ্গে বিবাদের যে সহিংসতার মধ্য দিয়ে, বা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে, গৃহযুদ্ধের মধ্য দিয়ে শ্রীলঙ্কার একটা সেটেলমেন্টের মধ্যে গেছে, মানে দ্বিতীয় স্বাধীনতা তারা লাভ করেছে যখন গৃহযুদ্ধের অবসান ঘটেছে, এবং সেটি ঘটেছে এই মহিন্দা রাজাপাকসের হাত ধরে। মানে তার সে সময়ের যে বলিষ্ঠ অবদান, বা তার যে বলবেন এক রোখা একদমই বা আয়রন ম্যান যে ইমেজ, সেটির কারণে। এবং তারপরে তার অর্থনৈতিক উন্নতি, ধরেন এই যে 15-20 বছর ধরে তাদের যে শাসনটা চলছে, এ সময় কিন্তু যথেষ্ট উন্নতিও হয়েছে, দেশে স্টেবিলিটি এসেছিল। কিন্তু একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যরা রাজনীতিতে ইনভলভ হওয়া, প্রেসিডেন্ট হচ্ছে গোয়েতে রাজাপাকসে ভাই,
অর্থমন্ত্রী, তিনি আরেক ভাই ছিলেন। আহ, তো এই জি রকম করে পরিবার কেন্দ্রিকতা চলে আসে, পরিবার কেন্দ্রিকতার মধ্য দিয়ে কিন্তু একটা রাষ্ট্রের যে সুশাসন, সেই সুশাসনের প্রতি একটা অন্তরায় তৈরি হয়, যেটা শ্রীলঙ্কায় আসলে তৈরি হয়েছে। শ্রীলঙ্কার আজকের যে পরিস্থিতি অবদান, মানে যে পরিস্থিতি, মানে আজকে যে শ্রীলঙ্কার জি উন্নয়ন উৎকর্ষতা, সেগুলো আমরা দেখি, সেগুলো আসলে মহিন্দা রাজাপাকসেকে বাদ দিয়ে সম্ভব না। হ্যাঁ, কিন্তু পরিবারকে বাদ দিয়ে আসলে সম্ভব। কিন্তু রাজাপাকসে এবং এই আধুনিক শ্রীলঙ্কা যেহেতু এক সূত্রে গাঁথা, সেহেতু রাজাপাকসে কে আপনি, হ্যাঁ, আহ, অবশ্যই দায়ী করবেন। কারণ জি আপনাকে আমরা সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় রাখি, আপনাকে উন্নয়নের জন্য রাখি, কিন্তু আপনাকে তো আমি আমার স্বৈর শাসক হওয়ার জন্য রাখি না। বা অবশ্যই। আপনাকে তো মানে জনগণের সেবা আপনি যতক্ষণ পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত আপনি হিরো, যতক্ষণ পর্যন্ত আপনি জনগণের মৌলিক চাহিদা পূরণ করছেন, জনগণের উন্নয়ন করছেন, মানে তখন পর্যন্ত আপনি ক্ষমতায় থাকার বৈধতা আপনি বহন করেন। কিন্তু যখন আপনি জনগণকে পাশ কাটিয়ে নিজে ক্ষমতায় থাকবার জন্য সবকিছু করেন, তখন সেটি আসলে বৈধতা থাকে না। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে এটি দেখেছি, এবং শ্রীলঙ্কার উদাহরণ অন্যান্য অনেক দেশের জন্য আসলে খাটে, যে উন্নয়ন এবং স্বৈর শাসন কোনটিকে বেছে নিবেন সেটি যদি বলা হয়, তাহলে কিন্তু এটা একটা উত্তর আসলে শ্রীলঙ্কার মানুষ কিন্তু এখন দিচ্ছেন। আহ, এটি এটি বাস্তবতা, এটি রূঢ় বাস্তবতা। এমনটাই হয় সব সময়, দুদিন আগে হোক দুদিন পরে হোক। জি, আমরা আলোচনার এই পর্যায়ে একটু আশরাফুজ্জামান উজ্জ্বলের কাছে যেতে চাই। আমরা যেহেতু প্রেক্ষাপটটা জানতে পারলাম, আমরা আশরাফুজ্জামান উজ্জ্বল, আমরা জানি যে আপনি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন এবং ভ্রমণ পিপাসু হিসেবে আপনার বেশ সুনাম রয়েছে। তো আমরা জানি যে আপনি সম্প্রতি শ্রীলঙ্কা ঘুরে এসেছেন। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি যখন শ্রীলঙ্কায় গিয়েছিলেন তখন দেশটার পরিস্থিতি কিরকম ছিল, বা আপনি আগেও যেহেতু শ্রীলঙ্কা গিয়েছেন, আগেকার পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির কি পার্থক্য দেখেছেন আপনি? ধন্যবাদ। এই বছরই ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কান মিনিস্ট্রি অফ ট্যুরিজম এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স এবং ঢাকায় শ্রীলঙ্কান হাই কমিশনের মাধ্যমে আমাদের বাংলাদেশ ট্রাভেল লাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 6 জন গিয়েছিলাম 25শে ফেব্রুয়ারি, এবং ফেরত আসি ধরেন 6ই মার্চ। তো সেই সময় আসলে আমরা যখন গিয়েছি, তখন কিন্তু পরিস্থিতি এখন যেটা দেখছি সেরকম ছিল না। মানে তখন হয়তো মানে সূচনা, মানে সেই সময়টা। আহ এবং শ্রীলঙ্কা আসলে যেহেতু মূলত পর্যটন নির্ভর একটি দেশ, শ্রীলঙ্কাতে কিন্তু তারা অন্যান্য দেশের তুলনায় তারা পর্যটনের দিকে বেশ নজর দিয়েছিল এবং অনেক কিছু সহজীকরণ করেছিল যাতে মানুষজন আসতে পারে। আমরা দেখেছি সেই সময় ফেব্রুয়ারি পর্যন্ত জাস্ট 2 মাসে অলমোস্ট 50,000 ইন্টারন্যাশনাল টুরিস্ট অ্যারাইভেল করেছিল শ্রীলঙ্কাতে। এটা একটা বড় নাম্বার। এবং মজার ব্যাপার হচ্ছে যে সারা পৃথিবী থেকে যে সমস্ত দেশ থেকে শ্রীলঙ্কাতে বেশি লোক ঘুরতে আসে, তার ভিতর প্রথম সারির ভিতর 5টা দেশের ভিতর রয়েছে রাশিয়া এবং ইউক্রেন। তো রাশিয়া শ্রীলঙ্কার এই পরিস্থিতি খারাপ হওয়ার আগেও রাশিয়া ইউক্রেনের এই পরিস্থিতির কারণেও কিন্তু তাদের ট্যুরিজমে একটা বিশাল ধাক্কা নেমে আসে আর কি। আর শ্রীলঙ্কাতে এর আগেও গিয়েছিলাম। শ্রীলঙ্কা আমি প্রায় পৃথিবীর 58টি দেশ ট্রাভেল করেছি, 6টা মহাদেশে। আহ আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি শ্রীলঙ্কা। মানে একটা শহরে এত গাছ, এত মানে শব্দহীন শহর। মানে মানুষজন, আমাদের এখানে আসলে যারা থাকি তারা আমরা জানি যে একটা শব্দ আমাদের কি পরিমাণ আমাদের চিন্তা চেতনায়, হ্যাঁ, সমস্যা তৈরি করে রেখেছে। কিন্তু শ্রীলঙ্কায় এটা পাবেন না। ইভেন আপনি যখন শ্রীলঙ্কা এয়ারপোর্টে পা দিবেন, ইমিগ্রেশন নামার পরপরই দেখতে পাবেন আপনার ইমিগ্রেশন এত স্মুথলি হয়ে যাচ্ছে এবং এত স্মাইলিং ইমিগ্রেশন অফিসার। এটাও একটা বড় মনে করি যে পর্যটক টানার জন্য একটা বড় ভূমিকা পালন আমরা করে। তো আপনার জানি যে দেখা বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশ প্রায় সময় আমরা নাম দেখতে পাই। তো এরকম দেশ থেকে যাওয়া অভিজ্ঞতা অবশ্যই ভিন্ন হবে শ্রীলঙ্কাতে। জি 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 জি, কিন্তু আসলে একটা দেশকে তো আসলে দোষ দিয়ে লাভ নেই। দেশ তো একটা জড় পদার্থ, অবশ্যই। দেশের মানুষই হচ্ছে আসল। অর্থাৎ আমি আমার দেশকে দোষ দেওয়ার আগে আগে আমাকে দোষ দিতে হবে। আর শ্রীলঙ্কাকে ভালো করার পিছনে শ্রীলঙ্কার মানুষেরই অবদান, যেহেতু তারা 100, মানে মানে এশিয়ার মহাদেশের ভিতর ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড কান্ট্রি। এবং শ্রীলঙ্কার
মানে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক দীর্ঘদিন অবশ্যই। আগে থেকেই তারা অনেক বেশি শক্তিশালী, পড়াশোনার দিক থেকে এশিয়ান দেশগুলো থেকে অনেক বেশি আমরা এগিয়ে। কিন্তু এখনো দেখছি যে তাদের এই যে অর্থনৈতিক সংকটের মধ্যে কিন্তু আমরা দেখছি তাদের মাথাপিছু আয় কিন্তু এখন আমাদের চেয়ে বেশি, বা অন্যান্য দিক থেকেও কিন্তু তারা এখনো ওই যে ভাইয়া যেটা বলছিলেন যে অনেক সূচকে আমাদের থেকে এগিয়ে আছে তারা। আমরা আপনার কাছে আরেকটা ব্যাপারে একটু জানতে চাইবো যে আপনি যেহেতু কয়েকবার দেশটিতে ভ্রমণ করেছেন, দেশটির জনগণের কি মতামত বর্তমান পরিস্থিতি নিয়ে, বা আপনি তখন মানে সরজমিনে সেখানে গিয়ে কি পরিস্থিতি দেখতে পেয়েছেন, জনগণের মধ্যে কি সরকারের এই আহ, দেশ ব্যবস্থাপনা নিয়ে কোনো আপত্তি আছে কিনা বা কোনো দাবি আছে কিনা তাদের? ওয়েল, মানে আহ, ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা হয়েছে, যাদের সাথে দেখা জি। হয়েছে বা কথা হয়েছে, মানে আমরা যতটুকু রাজনীতি নিয়ে সচেতন বা আমাদের ভিতর যতটুকু কি বলবো অ্যাক্টিভিটি রয়েছে, সেই তুলনায় কিন্তু শ্রীলঙ্কার লোকেরা কিন্তু অনেক বেশি ধীর বা স্থির। মানে আমাদের মতো এত আচ্ছা। মানে কুইক জ্বলে ওঠার লোক তারা নাই, এবং এই কারণেই শ্রীলঙ্কার এই পরিস্থিতি আজকে যে অবস্থায় এসছে, আপনি যদি দেখেন লাস্ট 2 মান্থ, মানে ওরা কিন্তু অনেক জনগণ মানে সহ্য বলবো শক্তি অনেক বেশি, এবং তারা কিন্তু আস্তে আস্তে গ্রাজুয়ালি তারা যখন দেখছে যে তাদের এই মানে কন্ট্রোলে আর কিছু থাকছে না, মানে জিনিসপত্রের ঊর্ধ্বগতি থেকে শুরু করে ইভেন বাচ্চাদের স্কুলে পরীক্ষা পর্যন্ত নিতে পারছে না কাগজের অভাবে, তখনই কিন্তু তারা এই বহিঃপ্রকাশটা, ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটেছে। এবং শ্রীলঙ্কান লোকজন ডেফিনেটলি তখন আহ স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ছিল, কিন্তু আমরা যেভাবে একটা মানুষকে যখন প্রশংসা করি, আকাশে উঠিয়ে ফেলি, বা নিন্দা করলে একদম অনেক নিন্দা করে ফেলি, তাদের কিন্তু মানে সেইভাবে তারা মানুষকে আসলে জাজমেন্টে যায় না। মানে তারা অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি, বা হয়তোবা যেহেতু শিক্ষিত, তারাও চায় না যে জি, একটা তাদের শিক্ষার বিদেশি হারটা লোকের কাছে আমারও মনে হয় তার যেটা নিজের অনেকটা বড় দেশের ভূমিকা রাখে এর পেছনে। ইয়েগুলি বলবে। মানে আমার আমার কাছে মনে হচ্ছে তারা এই ক্ষেত্রে অনেক বেশি কনজারভেটিভ ছিল, মানে টু শেয়ারিং উইথ আদার্স পিপল। আচ্ছা, আচ্ছা। আমরা একটু স্পেসিফিক ভাবে দ্রব্য মূল্যের ব্যাপারটা জানতে চাইবো। আমরা প্রায় খবরে দেখছি যে শ্রীলঙ্কা দ্রব্যের মূল্য অনেক মানে লাগাম ছাড়া অবস্থা একটা। আমরা দেখছি যে লেবু বা একদম সাধারণ চাল ডালের দামও দেখা যাচ্ছে সেখানে কয়েকশো কয়েকশো টাকা করে কিনতে হচ্ছে। এই ব্যাপারটা আপনি নিজে কি অভিজ্ঞতা দেখেছেন, বা আপনি যেমন আমাদের সাথে ক্যামেরার পেছনে যে আলাপ হচ্ছিল যে আপনি বলছিলেন যে আপনি আগে যেরকম দেখেছেন কিন্তু এখন বর্তমানে গিয়ে দেখছেন যে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে অনেক কিছু। এই ব্যাপারটা যদি একটু বলতেন। দেখুন, আসলে যে মানে শ্রীলঙ্কার পরিস্থিতি যখন খারাপ হয়েছে, সেই সময় কিন্তু এট দ্য সেম টাইম রাশিয়া ইউক্রেনের কারণেও কিন্তু সারা পৃথিবীর অর্থনীতি একটা কিন্তু আহ সংকট যাচ্ছে। এটা শুধু শ্রীলঙ্কার জন্য না, আমাদের দেশ থেকে শুরু করে উন্নত দেশগুলোতে একই অবস্থা। তো শ্রীলঙ্কার জন্য হয়ে গেছে আসলে শ্রীলঙ্কান পরিস্থিতি প্লাস রাশিয়া ইউক্রেনের যে পরিস্থিতি, দুটোর কারণে আসলে ওদের ধাক্কাটা বেশি প্রকট। এবং এই কারণেই তারা কিন্তু ধরেন কি বলবো মানে একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এবং সেই কারণেই যেহেতু তারা ঋণগ্রস্ত এবং অনেক জিনিসই বাইরে থেকে আমদানি করতে হয়, তারা সেই পরিস্থিতি আসলে সামাল দিতে পারেনি। এবং আমি মনে করি যে একজন পর্যটন কর্মী হিসাবে এই পৃথিবীতে আমরা যেরকম বলে থাকি যে প্রতিটা মানুষের আসলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার রয়েছে বা আছে, এবং ইতিহাস কাউকে আসলে ক্ষমা করে না। শ্রীলঙ্কার পরিস্থিতিও যদি দেখেন যে রাজনৈতিক আহ দূরদর্শিতা বলি বা রাজনৈতিক আহ পারিবারিক ক্ষমতার যে দম্ভ বা যাই কিছু বলি না কেন, সেই সমস্ত কারণেই কিন্তু মানে একটা দেশ কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছায়। তো পৃথিবীর সমস্ত সভ্যতার যদি আপনি দিকে তাকান, বড় বড় যারা রাজা বাদশাহ ছিলেন, ক্ষমতাশালী প্রেসিডেন্ট ছিলেন, কেউ কিন্তু মানে টিকে থাকতে পারেনি। মানে শেষ পর্যন্ত কিন্তু আলটিমেটলি সেটার পরিণতি কিন্তু খারাপই হয়। তো কিন্তু আমরা কখনোই, যখন ক্ষমতা আসলে এমন একটা আগুন, সেই আগুনে নিয়ে আমরা খেলতে পছন্দ করি এবং আগুনেও ঝাঁপ দিই, কিন্তু আসলে আহ সে আগুন আসলে কাউকে ছাড় দেয় না। সেটার বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগ থেকে শুরু করে আপনি তো পরিস্থিতি দেখছেন। তো আমার মনে করি যেটা প্রতিটা মানুষের, শুধু রাজনীতিবিদ নয়, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের আসলে শিক্ষা নেওয়ার দরকার রয়েছে। জি, আমরা আমরা এই এই পর্যায়ে আবার একটু মাহমুদুল হাসানের কাছে যেতে চাচ্ছি। মাহমুদুল হাসান, আমরা পরিস্থিতিটা জানতে পারলাম যে সেখানকার বিভিন্ন সংকট। আমরা আপনার কাছে জানতে চাইবো যে বিক্ষোভকারীরা এখন বর্তমানে যে বিক্ষোভটা করছেন এর পেছনে মূল দাবিটা কি তাদের?
না, আসলে আমি একটু আগের থেকে শুরু করি। আপনি এই বিষয়গুলো আসলে জানতে চেয়েছিলেন শুরুর দিকে, আমি অনেক কিছু স্পেসিফিক বলিনি। প্রথমত আজকে শ্রীলঙ্কার যে সংকট, সেই সংকটটি শুধুমাত্র আহ মানে 2-4 বছরের মধ্যে সংকট নয়। শ্রীলঙ্কার মূল যে চালিকা শক্তি সেটা হচ্ছে পর্যটন। পর্যটনের ক্ষেত্রে আমরা দেখব কোভিড শুরুর আগেও শ্রীলঙ্কায় বেশ কিছু টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, যেগুলো যেগুলোর কারণে বিদেশি পর্যটক কিন্তু আসা কমে গেছিল, রেভিনিউ কমে গেছে। এর মধ্যে করোনা এসে আঘাত এনেছে। তারা খুবই শক্ত রকমের একটা বিধিনিষেধ আরোপ করেছিল, ফলে ট্যুরিজম সেক্টর থেকে কোনো কিছুই আর্ন করা সম্ভব হচ্ছিল না। তার উপরে তৈরি হয়েছে বিদেশ থেকে রেমিটেন্স প্রবাহ, সেই রেমিটেন্স প্রবাহটা কমে গেছে। আমাদের যেরকম 1-1.5 কোটি মানুষ আসলে বিদেশে থাকে, আমাদের যে রেমিটেন্স, সেই রেমিটেন্সের পরিমাণ অনেক বেশি। শ্রীলঙ্কার মোট জনগোষ্ঠী হয়তো 1.5 কোটি 2 কোটি বা তার বেশি কম বেশি হবে। তো তার যত জনগোষ্ঠী, সেই পরিমাণ জনগোষ্ঠী আমাদের বিদেশেই থাকে এবং আমাদের রেমিটেন্স আসে। তাদের রেমিটেন্স প্রবাহটাও কমে গেছে। ফলে তাকে যেটা করতে হয়েছে, বৈদেশিক ঋণ কিংবা উন্নয়ন সহযোগীদের কাছে দ্বারস্থ হতে হয়েছে। এবং এই উন্নয়ন সহযোগী বলতে কি হয়েছে, মহিন্দা রাজাপাকসের কারণ যখন তামিল বিদ্রোহীদের সঙ্গে সংঘাত চলছিল, এটার মূল প্রতিপক্ষ শেষ পর্যন্ত ভারতের তামিলনাড়ু কিংবা ভারত সরকার। এই প্রেক্ষাপটটাই আসলে শ্রীলঙ্কার সিংহলীদের মধ্যে কাজ করেছে। তারা মনে করেছে একদিকে শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহীদেরকে ভারত সহায়তা দেয়, আরেকদিকে আবার নৌবহর পাঠায়। তো সেই ইতিহাস আছে। রাজীব গান্ধীকে যে কারণে আসলে মানে আত্মঘাতী হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, যে কারণে মহিন্দা রাজাপাকসে যখন তামিল বিদ্রোহীদের উপর সর্বাত্মক হামলা চালাচ্ছে, তখন একটা ভোটের সময়, নির্বাচনের আগের সময়, যেই নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, সেই সময়টাতে আপনার হচ্ছে সর্বাত্মক হামলা চালানো হচ্ছে, সর্বাত্মক আহ ইয়া করা হচ্ছে। মানবাধিকার কোনো কিছুই তোয়াক্কা করা হয়নি সে সময়। শরৎ ফনসেকা ছিলেন সেনাবাহিনীর প্রধান। তিনি একেবারে কসাইয়ের মতো কাজ করেছেন। লোকালয়ের মধ্যে মানব ঢাল তৈরি হয়েছে, সেখানে বোমবার্ডমেন্ট করে ম্যাসাকার করে দিয়েছে। কিন্তু তারা সেই সময়ে একটা ডেসপারেট পন্থা নিয়েছিল। এবং তামিলনাড়ুর যে জনগোষ্ঠী, তাদের সাথে তামিল বিদ্রোহীদের সম্পর্ক আছে, তাদেরই ভাই ব্রাদার, তাদেরই অতীত জ্ঞাতি গোষ্ঠী, তারাই আছে। তারা এটা নিয়ে উচ্চবাচ্য করতে পারেনি, কারণ তাদের সেই সময় নির্বাচনের মৌসুম চলছিল। এবং তারপরের ঘটনা তো আমরা জানি। তো ঐতিহাসিকভাবে ভারতের সাথে তাদের একটা দ্বন্দ্বের সম্পর্ক আছে, নৈকট্যের সম্পর্ক আছে, আবার একটা অবিশ্বাস বিশ্বাসের দোলাচলও আছে। ভারতকে বাদ দিয়েও কিছু করা যায় না, ভারতকে নিয়েও তারা কিছু করতে পারে না, কারণ তামিল বিদ্রোহীদের আবার ভারত সরকার যাই করুক, তামিলনাড়ুর যে সরকার বা তামিল জনগোষ্ঠী, তাদের আবার অন্যরকম মতামত আছে শ্রীলঙ্কা নিয়ে। তো এই একটা দ্বন্দ্বের কারণে মহিন্দা রাজাপাকসের জন্য খুব সহজ হয়েছে চীনের দিকে ঝুঁকে যাওয়া। এবং চীনের দিকে ঝুঁকে গেছে। চীনের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডগুলো শেষ পর্যন্ত আমরা শুধু এক দফা আসলে দেখছি, তারা ঋণের টাকাটা, সুদের টাকাটা দিতে পারেনি, ডিফল্ট হয়েছে। এবং তার যেহেতু সহসাই উপায় নেই, যে যেহেতু বৈদেশিক রিজার্ভ কমে গেছে, ডলারের রিজার্ভ কমে গেছে, ফলে সে টাকা দিতে পারছে না। সে আসলে নিজেকে একরকম দেউলিয়া ঘোষণা করেছে, আমি দিতে পারছি না, সারেন্ডার করেছে। এর ফলে যেটি হয়েছে, আমার যেটা ধারণা, দৃঢ় ধারণা, আমি জানি না এর পিছনে কি আছে, ইনভেস্টিগেশন বা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট যারা আছে তারা বলতে পারবেন। আমার ধারণা চীনের সাথে একটা নেগোসিয়েশনে ছিল, যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি বলছি তোমাকে আমি টাকা দিতে পারছি না, কিন্তু তার যে অন্যান্য ঋণ আছে সে সেখান থেকেও নিজেকে আসলে সেভ করতে পারলো। এবং এর ফলে সে আসলে কিছুদিন সময় চাচ্ছে, যে আমার ট্যুরিজমটা ওপেন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কোভিড পরিস্থিতি ঠিক হয়েছে, ট্যুরিজমটা ওপেন হোক, তাহলেই তো আমার টাকা আসছে। এবং শ্রীলঙ্কা যখনকার আমরা কথা বলছি, মানে নিরাপত্তা পরিস্থিতি, জঙ্গি হামলার কথা, সেটার থেকেও বেশ 2-3 বছর পার হয়ে এসছে। ফলে মানুষ এখন শ্রীলঙ্কা ভ্রমণের জন্য মুখিয়ে আছে। আসলে যেটা কি করে, আমরা সাবকন্টিনেন্টের ক্ষেত্রে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে, মালদ্বীপে যারা ভ্রমণে যায় তারা শ্রীলঙ্কা হয়ে যায়, বা মালদ্বীপে গেলে শ্রীলঙ্কা হয়ে আসে। শ্রীলঙ্কা খুবই সুন্দর একটা কান্ট্রি। 7 দিন 15 দিনের ট্যুরের নিচে কেউ আসেই না বাইরের থেকে। তো তারা সেখান থেকে টাকাটা তাদের চলে আসতো। কিন্তু বাই দিস টাইম যেটা হলো, রিজার্ভ কমে যাওয়ার কারণে, যেহেতু তারা আমদানি করতে পারছে না, জিনিসপত্র ক্রয় করতে পারছে না, ফলে তাদের যে ইনফ্লেশনটা হয়েছে, যেটা বাজার দরের উপরে প্রভাব ফেলেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আকাশচুম্বী হয়ে গেছে। তো
সেই জায়গাটা আসলে মানুষকে বেশি খেপিয়ে তুলেছে। মাহমুদ হাসান, আমরা একটু আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই এই ক্ষেত্রে। আপনি সমস্যাগুলো যেহেতু চিহ্নিত করেছেন, আমরা একটু জানতে চাইবো সমাধানটা কি হতে পারে। না, এই যে এইখানেই আসলে সমস্যাটা ভালো মতো চিহ্নিত করতে পারলে সমাধানটা কোন দিকে হতে পারে বা যাচ্ছে সেটা বোঝা যায়। আপনি দেখবেন এই যে শ্রীলঙ্কায় যে বিক্ষোভ, বিদ্রোহ, হ্যান ত্যান যা কিছু খবর আছে সেগুলো আমরা ইন্ডিয়ান মিডিয়া থেকে বেশি পাই। আমাদের বিবিসি, সিএনএন এদের আগেও আপনি দেখবেন, এনডিটিভি কিংবা জি। ডিভি 9 তারা আগে খবরগুলো দিচ্ছে। তাদেরও তো একটা স্বার্থ আছে, তাদেরও তো একটা ব্যাপার আছে। ভারত নিশ্চয়ই চাইবে না শ্রীলঙ্কা পুরোপুরি একেবারে হাতের বাইরে চলে যাক। শ্রীলঙ্কা যদি এই ধাক্কা, মহিন্দা রাজাপাকসে যদি এই ধাক্কা থেকে সামলে উঠতেন বা যদি উনি ক্ষমতা আঁকড়ে রাখতে পারতেন, তাহলে উনি আরো বেশি চীন ঘেঁষা হতেন বা হতে বাধ্য হতেন। আমার কাছে সেটা মনে হয়, সেটা হয়তো ভারত চায় না বা ভারত চায়নি। আহ, এবং সাধারণ মানুষের যেই ক্ষোভ, সেটাও আবার এক রকমের জাস্টিফাই করে। আমার জিনিসপত্র পেটে আমার যখন খাওয়া থাকে না, আমি যখন দিনে 14 ঘন্টা বিদ্যুৎ পাই না, আমার যখন তেল থাকে না, আমি যখন ফুয়েল থাকে না, আমি যখন চলাচল করতে পারি না, তখন আসলে কি করব? সেক্ষেত্রে কিছু করার থাকে না। কিন্তু এর পিছনে বিভিন্ন রকম কারণ থাকে। যেই সমস্যাগুলো বলছি সেই কারণগুলো এর পিছনেই লুকানো আছে। মানে শ্রীলঙ্কার নিজেদের স্বৈরতান্ত্রিক চরিত্র বলি অথবা সহনশীল রাজনীতির চরিত্রের আড়ালে একটা একনায়ক হয়ে ওঠার যে প্রবণতা সেটা বলি, সেগুলোর পেছনে আন্তর্জাতিক রাজনীতি, বিশেষত ভারত এবং চীনের রাজনীতি খুবই ওতপ্রোতভাবে এখানে জড়িত আমি মনে করি। আহ, মানে একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে এটা এটা আমার ধারণা, এবং আমার মনে হয় অনেকে এটার সাথে একমত হবেন। এখান থেকে সমস্যা সমাধানের আসলে উপায় এখন যেটা হচ্ছে পরিস্থিতি তৈরি হয়েছে, আহ সেখান থেকে ওই মানে উত্তরণের উপায় কি? একটা ঐকমত্যের সরকার নিশ্চয়ই তৈরি হতে হবে। যেহেতু একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় আছে, অন্তর্বর্তী এরকম অরাজকতা তো চলতে পারে না। ইনফ্যাক্ট এই অরাজকতা হতো না আমার ধারণা, যদি মহিন্দা রাজাপাকসে ক্ষমতা ছাড়তে বিলম্ব না করতেন, এবং ক্ষমতা যেদিন ছাড়েন সোমবার দিন, সেদিন সকাল বেলাও বিরোধী দলীয় যারা নেতাকর্মী রাজপথে ছিলেন, রাস্তায় ছিলেন, তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে, নির্মম ভাবে পেটানো হয়েছে, পুলিশের সামনে পেটানো হয়েছে। ফলে পুলিশ প্রধান থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান এবং মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, তারা কিন্তু এক রকমের ড্যাম কেয়ার অবস্থায় ছিলেন। শেষ দিকে এসে তারা যদি এই মারপিট গুলোর মধ্যে না জড়াতেন, তাহলে হয়তো এতটা পরিস্থিতি খারাপ হতো না, আমার কাছে সেটা মনে হয়। এবং তারপরে যে জিনিসগুলো হচ্ছে, এটা এখনকার মব তৈরি হয়ে গেছে। তো মবের তো আসলে কন্ট্রোল করার কারো কোনো হাত থাকে না। এখন আমরা দেখছি যে পুলিশ দাঁড়িয়ে আছে, মারপিট চলছে, জ্বালাও পোড়াও চলছে, মন্ত্রীকে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে, মন্ত্রীকে ধাওয়া দেওয়া হচ্ছে, মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটা তো আসলে চলতে পারে না। এখন শ্রীলঙ্কার উচিত সবাইকে নিয়ে আসলে, এখানে আবার যদি মনে করে যে মহেন্দ্র রাজাপাকসের কে একদম অমিট করে দেওয়া হবে শ্রীলঙ্কার রাজনীতি থেকে, সেটি সম্ভব না। হুম। আপনি যদি এখন মনে করেন যে মহেন্দ্র রাজাপাকসে চীনের প্রো চাইনিজ গভর্নমেন্ট ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, ফলে চায়নাকে একদম পুরো বাদ দিয়ে ভারতের দিকে চলে যাবেন, তাহলে হবে না। তাহলে শ্রীলঙ্কা আরেকটা গৃহযুদ্ধের মধ্যে পড়বে। শ্রীলঙ্কান যারা আছেন তাদের আসলে বুঝতে হবে এই জিনিসটা, তারা নিশ্চয় হয়তো বুঝবেনও। তো সেই জায়গা থেকে একটা ব্যালেন্সের জায়গা তৈরি করে একটা ঐকমত্য সরকার আসা, এবং শেষ পর্যন্ত জনগণের রায়ই তো শেষ শেষ কথা। সেখানকার মানুষই আসলে ঠিক করবে কি হবে। খুব তাড়াতাড়ি একটা ইলেকশনের ব্যবস্থা করা, এবং এই যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সংকটময় পরিস্থিতির থেকে উত্তরণের জন্য তাদের শান্তি ফেরাতে হবে আমি বলছি। কারণ শ্রীলঙ্কার মানুষ শান্তিপ্রিয়, এবং শ্রীলঙ্কায় যদি ট্যুরিজম না থাকে ঠিক মতো, তাহলে তাদের আর্নিং বাড়ানোর আর কোনো উপায় নেই আপাত দৃষ্টিতে, সামুদ্রিক ইয়ারে। ফলে তাদেরকে আসলে শান্তিপূর্ণ অবস্থায় সবাইকে নিয়ে একটা সহাবস্থানের মধ্য দিয়ে এবং একটা দূরদর্শিতার প্রমাণ দিতে হবে। এখানে কেউ যদি পাপেট আরো একবার হয়, মানে শ্রীলঙ্কার রাজনীতি তো শেষ পর্যন্ত বলয়ের মধ্যে পড়ে গেছে, এখন যদি আরো নতুন আরেকটা বলয়ে ঢুকে, তাহলে সংকট ঘনীভূত হবে। ফলে এখনকার আমাদের শ্রীলঙ্কার সময় খুব রাজনীতিবিদদের সংক্ষিপ্ত, আমাদের প্রজ্ঞার আসলে আরেকবার একটা একটু বিষয়। আশরাফুজ্জামান উজ্জ্বলের কাছে যেতে হচ্ছে। আমরা আরেকবার একটু আশরাফুজ্জামান উজ্জ্বলের সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। আশরাফুজ্জামান উজ্জ্বল, আপনি যেমনটা বলছিলেন যে পর্যটনের বিষয়টা আমরা আপনার কাছে শুনছিলাম, যে তো আমরা যেহেতু জানি যে শ্রীলঙ্কার একটি বড় আয়ের উৎস হচ্ছে এই যে পর্যটন শিল্প, তো এক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাইবো যে পর্যটনের উপর নির্ভরতা একটা দেশের যেরকম ভবিষ্যৎ গড়ে দিতে পারে, তেমনি ভবিষ্যতের জন্য কিন্তু একটা আমরা দেখছি যে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। তো আপনি কি মনে করছেন যে এই পর্যটনটা শ্রীলঙ্কার জন্য কি ভবিষ্যতে কোনো ভূমিকা রাখতে পারে কিনা তাদের এই সংকট থেকে উত্তরণের জন্য? দেখুন, এটা খুবই কঠিন প্রশ্ন, কারণ
পর্যটকরা যে দেশে যায়, সে যাওয়ার আগে তারা চিন্তা করে যে সেখানে তার সেফটি সিকিউরিটি কতটুকু। জি তো শ্রীলঙ্কা যেহেতু একটা পর্যটন নির্ভর দেশ, শ্রীলঙ্কা যত তাড়াতাড়ি তার এই আভ্যন্তরীণ বিষয়গুলিকে সমাধান করতে পারবে, তত তাড়াতাড়ি তারা ঘুরে দাঁড়িয়ে পারবে। আমি শ্রীলঙ্কা যেহেতু পর্যটন বান্ধব দেশ এবং সারা পৃথিবীর মানুষ এখানে প্রতিনিয়তই আসছে, তো সেখানে আমার মনে হয় যে এটা একটা সময়ের ব্যাপার। এবং আমরা শ্রীলঙ্কার পাশে আছি শুভাকাঙ্ক্ষী হিসাবে। আমরা মানুষকে বলি, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আজকে আমাদের মিটিং রয়েছে, শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান করব যে আপনাদের সময় সুযোগ যখনই স্বাভাবিক হবে, আপনারা জি শ্রীলঙ্কা ঘুরবেন, শ্রীলঙ্কা বেড়াতে যাবেন। জি ধন্যবাদ। আমরা আরেকবার একটু মাহমুদুল হাসানের সঙ্গে যুক্ত হবো। মাহমুদুল হাসান, আমাদের সময় প্রায় শেষ দিকে, আমরা আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সংকটগুলো আলাপ করলাম এবং সম্ভাবনা একটা দেশ যে কিভাবে একটা সংকটপূর্ণ পরিস্থিতিতে পড়েছে, আমরা সেই বিষয়টিও আলোচনা উঠে আসলো আমাদের। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো শ্রীলঙ্কার কাছ থেকে কি শিক্ষা নিতে পারে? না, একটা বিষয় হচ্ছে কি, বেশ কিছু জিনিস বলা হচ্ছে যে আপনি উন্নয়ন প্রকল্প যখন নেবেন তখন আপনি নিজের সামর্থ্য অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন, ঋণ ঋণ কতটুকু আপনি বৈদেশিক বহন ঋণটা। করতে পারবেন। জি বৈদেশিক ঋণের ক্ষেত্রে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে। শেষ পর্যন্ত ঋণদাতা আপনাকে যত মিষ্টি কথাই বলুক, সে তো আসলে মহাজনই। তো মহাজনের ব্যাপারে সতর্ক থাকা। আরেকটা হচ্ছে যে আহ, একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি জরুরি, সব সময় জরুরি। যখন আপনার ভৌগোলিক অবস্থানের মধ্যে দিয়ে আপনি যান, বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যান, যখন একটা দেশকে যেতেই হয়, আমাদেরও সেই জিনিসটি দেখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে জনগণের সাথে আহ কোনোভাবেই জনগণ যাতে কোনোভাবেই ডিপ্রাইভ ফিল না করে, এবং দ্রব্যমূল্য এটি একটি বড় বিষয়। জি কোভিডকালীন পরিস্থিতির আমরা দেখছি যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে, সেটার আসলে প্রথম নমুনা আমরা দেখছি এই শ্রীলঙ্কায়, আরো অন্যান্য জায়গায় হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের সচেতন ভাবে নেওয়া উচিত। না, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো না, বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় ভালো, আমাদের রেমিটেন্স ভালো, ঠিক আছে, আমাদের উন্নয়ন প্রকল্প অনেক কম ঋণে করা, ঠিক আছে। শিক্ষা নিতে তো দোষ নেই, শিখতে তো দোষ নেই। আমার কথা জি হচ্ছে সেটি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বিদায় নিতে হচ্ছে আপনাদের দুজনের কাছ থেকে। আশাফুজ্জামান উজ্জ্বল এবং মাহমুদুল হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য এবং আমাদের আলোচনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। আর এছাড়াও দেশ বিদেশের সব খবর জানতে সবসময় ব্রাউজ করতে পারেন আমাদের ওয়েবসাইট www.সংবাদপ্রকাশ.com এ। ধন্যবাদ।